অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ভারতের সংবিধানে শিক্ষার অধিকার এবং মৌলিক অধিকার হিসাবে শিক্ষা এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা, শিক্ষার কাঠামো, এই নিয়েই আজকের ভিডিওটিতে তথ্য দেওয়ার চেষ্টা করব। এটি লিখেছেন আনন্দবাজার অনলাইনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা দেবী চট্টোপাধ্যায়। প্রতি বছর ডিসেম্বর মাসে বিশ্বজুড়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। ভারতও এর ব্যতিক্রম নয়। দিনটি আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মানুষের মানুষ হিসাবে বাঁচার ন্যূনতম চাহিদা বা অধিকারগুলির কথা। 1948 সালের 10ই ডিসেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে বিশ্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে এর ভিত্তিস্তম্ভ গ্রহণ করা হয়। সেটিকে কেন্দ্র করে বিশ্ব মানবাধিকার চেতনার এক দীর্ঘ যাত্রা পথের সূচনা হয়। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদির ভেদাভেদ নির্বিশেষে মানুষের মৌলিক অধিকারগুলির স্বীকৃতি দেওয়া হয়। মানবাধিকার ঘোষণাপত্রে অন্যান্য অধিকারের পাশাপাশি 26 নম্বর ধারায় সর্বজনীন শিক্ষার অধিকার স্বীকৃত হয়েছে। সেখানে বলা হয়েছে প্রতিটি মানুষের শিক্ষার অধিকার আছে, যা প্রাথমিক স্তরে বাধ্যতামূলক এবং বিনামূল্যে হওয়া উচিত। প্রতি বছর ডিসেম্বর মাসে বিশ্বজুড়ে পালিত হচ্ছে মানবাধিকার দিবস। ভারতের সংবিধানও শিক্ষার অধিকারকে একটি মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছে। 2002 সালের 86তম সংবিধান সংশোধন আইন অনুসারে সংবিধানের অন্তর্ভুক্ত 21A ধারাতে 6 থেকে 14 বছরের শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষার প্রসারে প্রতিশ্রুতিকে রূপায়িত করতে কেন্দ্র এবং রাজ্য স্তরেও গৃহীত হয়েছে নানা প্রকল্প। তবু বাস্তব ছবিটা নানা দিক থেকে উদ্বেগের। একদিকে বিপুল সংখ্যক ছেলে মেয়ে আজও স্কুলের বাইরে, হয় তারা কখনো স্কুলে ভর্তি হওয়ার সুযোগই পায়নি, নয়তো ভর্তি হয়েও কোনো না কোনো ক্লাসে তারা স্কুল ছুট। অন্যদিকে শিশু শ্রমিকের সংখ্যাও দুশ্চিন্তার কারণ। বলা বাহুল্য, এই দুয়ের মধ্যেকার সংযোগ স্পষ্ট। দারিদ্র শিক্ষার চাহিদা ও আকাঙ্ক্ষার কণ্ঠ রোধ করে। এক্ষেত্রে ছাত্রদের মিড ডে মিল, বিনামূল্যে শিক্ষাদান এবং নানা খাতে আর্থিক অনুদানে যেসব পরিকল্পনা রয়েছে তা যথোপযুক্ত বা যথেষ্ট আকর্ষণীয় নয়। যে কোনো হতদরিদ্র পরিবারের একজন শিশু পরিবারের আয় বৃদ্ধির যন্ত্র হিসাবে গণ্য হয়। বিষয়টি যতই অবাঞ্ছিত এবং লজ্জাজনক হোক না কেন, বাস্তবে শিশুটির শ্রমই বাড়ির অন্যদের জন্য অন্য সংস্থানের সুযোগ করে দেয়। কোভিডের 2 বছর এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বহু পরিবারেই অর্থ সংস্থানের সব পথ বন্ধ হয়ে গিয়েছিল বা অনিশ্চিত হয়ে পড়েছিল। কোথাও আবার বড় রকম ধাক্কা আসে জীবন ও স্বাস্থ্যের ক্ষেত্রে। অনেকেই সে ধাক্কা আজও সামলে উঠতে পারেননি। এই সমস্ত পরিবারে সন্তানদের শিক্ষার পিছনে ব্যয় ও পড়াশোনার বিষয়ে মনোসংযোগ করা বিলাসিতা হয়ে দাঁড়ায়। ফলে সেসব পরিবারের পড়ুয়ারা ধীরে ধীরে অনেকেই স্কুল ছুট হয়ে পড়ে। কোভিড পরিস্থিতির চাপে দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনলাইনে পঠন পাঠন চালায়। পরবর্তীকালে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুললেও অনলাইনে জ্ঞান আহরণ পদ্ধতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ব্যবস্থায় শহরাঞ্চলের মধ্যবিত্ত এবং সচ্ছল পরিবারের পড়ুয়ারা মানিয়ে নিতে পারলেও প্রান্তিক এলাকার প্রান্তিক পরিবারের এসব একরকম বিড়ম্বনা হয়ে দাঁড়িয়ে পড়ে। এই পরিবারগুলির অধিকাংশই আর্থিকভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু, তপশিলি জাতি, জনজাতি গোষ্ঠীর। বংশ পরম্পরায় এরা বঞ্চিত এবং ঐতিহাসিকভাবে শিক্ষাক্ষেত্রে ব্রাত্য। ফলে দ্বিধা বিভক্ত সমাজে ক্রমশ বিভাজন আরও বাড়তে থাকে। একদিকে থাকে স্কুলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত, স্কুল ছুট এবং অতি কম সুবিধাযুক্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া অগণিত নিম্নবিত্ত ঘরের ছেলে মেয়ে। অন্যদিকে বিলাসবহুল্য উচ্চমানের অত্যাধুনিক কর্পোরেট শিক্ষা প্রতিষ্ঠানগুলির পড়ুয়ারা। এই দুই কাঠামোর শিক্ষা প্রতিষ্ঠানকে কি সস্তা শ্রমিক ও মালিক গড়ার ভিন্ন ভিন্ন ধরনের পরিকল্পনা ও পরিকাঠামো বললে ভুল হবে? বিশেষত যেখানে বিশ্বায়িত দুনিয়ায় বেসরকারীকরণের প্রধান থিম, বেসরকারীকরণই যেখানে প্রধান থিম, শিক্ষার অধিকার মানবাধিকারের ধারণার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। এটি যেমন একটি মৌলিক অধিকার, তেমনি অন্যান্য অধিকার উপলব্ধ করার অমূল্য একটা হাতিয়ার। ফলে শিক্ষা লাভের পথে প্রতিবন্ধকতাগুলি ভাঙা অতি আবশ্যক। সেটা করতে হলে মানবাধিকারের সারমর্ম বুঝতে হবে। হয় সেখানে শিক্ষার অধিকারকে কোনো বিচ্ছিন্ন অধিকার হিসাবে বিবেচনা করলে চলে না। খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য সুনিশ্চিত না হলে শিক্ষার অধিকারকে কি সুনিশ্চিত করা সম্ভব? পরিবারের নিরাপত্তা ছাড়া কি শিশুর নিরাপত্তা হয়?
আবার কর্মসংস্থান ছাড়া কি একটি পরিবারের নিরাপত্তা সম্ভব? ফলে শিক্ষার অধিকারের কথা বলতে গেলে আমাদের অন্যান্য অনেক মৌলিক অধিকারের প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হয়। কারণ মানবাধিকারের চেতনায় আলাদা আলাদা অধিকারগুলি এক সুতোয় বাঁধা, একটার উপর আর একটা নির্ভরশীল। এটি আনন্দবাজার অনলাইনে পেলাম, ভালো লাগলো এই কন্টেন্টটি, খুবই ভালো লাগলো। লিখেছেন দেবী চট্টোপাধ্যায়, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন অধ্যাপিকা। খুবই সুন্দর এই কন্টেন্টটি। সত্যি শিক্ষা আজ কোথায় দাঁড়িয়ে আছে এবং জাতীয় শিক্ষার যে ব্যবস্থাপনা তা কি বেসরকারীকরণের দিকে এগোচ্ছে ক্রমশ? তাহলে কি সেই শিক্ষায় বিনা ব্যয়ে যে শিক্ষার অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হতে হবে আগামীতে? সেই ভয় কি বাসা বাঁধছে না? শিক্ষার এই বিকেন্দ্রীকরণ এবং শিক্ষার যে বেসরকারীকরণের যে ধারা বা প্রবাহ আসছে বা যা লক্ষ্য করা যাচ্ছে, তাতে কি মনে হয় দু ধরনের শিক্ষা ব্যবস্থা চলছে কি না? দেখা যাচ্ছে বেসরকারি স্কুলের যে পরিকাঠামো, বেসরকারি স্কুলের যে সুযোগ সুবিধা, সেখানেই দাঁড়িয়ে দেখা যাচ্ছে একটি বিষয় খুব স্পষ্ট হয়, সেখান থেকেও উদ্যোক্তা তৈরি হচ্ছে বা হবে বলে, বা সেখান থেকেও শ্রমিক তৈরি করতে হবে। আসলে এই শিক্ষায় একটি বিষয় খুব নজরে আসছে বেশ কিছুদিন, শ্রমিক তৈরি করার একটি পদ্ধতি। সে শ্রমিক শুধু দৈহিক পরিশ্রমের শ্রমিক হবে তেমন নয়, বিভিন্ন ভাগে, বিভিন্ন বিভাগে তার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে সেই কর্মদক্ষতা অনুযায়ী সে কাজের জগতে প্রবেশ করবে। এই বিষয়টি সরকারি বিদ্যালয় বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রতিযোগিতা এবং শ্রমিক তৈরির যে প্রতিযোগিতা, তার মধ্যে কিন্তু বিস্তার ফারাক রয়েছে। এ ফারাক থাকবে অবশ্যই, তবে চিন্তার বিষয় যে বিনা ব্যয়ে যে শিক্ষার অধিকার, তা থেকে বঞ্চিত হতে হবে না তো শিক্ষার্থীদের আগামীতে? ভেবে দেখবার বিষয় রয়েছে। শিক্ষা এবং শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ কেসের আপডেট সম্পর্কে তথ্য পেতে এবং WBSLST ইতিহাস এবং WBCS ইতিহাস বিষয়ক প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে, কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।